বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় যে নিয়োগটি গোডাউন কিপারে একটি নিয়োগ প্রকাশিত হয়েছিল, ইতিমধ্যে সেটির পরীক্ষাও 16ই মে সংগঠিত হয়েছে। তো পূর্ণমান ছিল 70। সেই প্রশ্নের সলভ নিয়ে একটু কথা বলবো, এবং তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি এবং সকল বিষয়ে এবং সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবার আগে তোমাদের মাঝে হাজির হতে পারি। তো আজকের এই প্রশ্ন যে সলভ এর ভিডিওটি করতে যাচ্ছি, তো শুরু করা যাক। প্রশ্নে কিন্তু পূর্ণমান ছিল 70। পরীক্ষা সংগঠিত হয়েছে 16ই মে, আর সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। তোমরা অনেকেই হয়তো পরীক্ষাটি দিয়েছো। তো প্রথমে বাংলায় যেটি প্রথমে রয়েছিল কারক নির্ণয়। তো পাগলে কিনা বলে, এখানে শূন্যস্থানে কিন্তু হবে ছাগলে কিনা খায়। আর এটি কোন কারক সেটি হচ্ছে মূলত চাওয়া হয়েছিল। তো কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। এরপর রয়েছে ক নম্বরে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এইখানে আমারে কোন কারক? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এরপর রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ, আবারও মূর্ধন্য ষ এর সাথে কিন্তু হর্ষন্ত রয়েছে যোগ থ। এরপর যেটি রয়েছে খ, নিরাকার, নি যোগ আকার, নিরাকার। তারপর রয়েছে বাগদান, বাক যোগ দান। এরপর রয়েছে সমাস নির্ণয় করুন। চতুর্ভুজের সমাস হলো চার ভুজের সমাহার, দিগ্গু সমাস। অর্থাৎ চার ভুজের সমাহার মিলেই কিন্তু চতুর্ভুজ, অর্থাৎ চারটি কিন্তু বাহু রয়েছে। সো এটি হচ্ছে দিগ্গু সমাস। এরপর রয়েছে সেতার, সে তিন তার যে যন্ত্রের, অর্থাৎ যে যন্ত্রের তিন তার, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি, বাক্যটিতে চলিত রূপ কি? উত্তর হবে আমি তাকে বললাম আমি ভালো আছি। এরপর 5 নম্বর রয়েছে বাগধারা গুলো অর্থসহ বাক্য রচনা করুন। আমরা কাঠের ঢেঁকি, এটি হচ্ছে অপদার্থ। মিল্টনের মতো আমরা কাঠের ঢেঁকি দ্বারা চাকতি হবে না। এরপর যেটি হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া বা ঘাড় ধাক্কা দেওয়া। সকলে চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এরপর ইংরেজি অংশ 10 নম্বর। তো প্রথমে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ ভয়েসটি চেঞ্জ করতে বলছে। সো হি হার্ট হিমসেলফ, এটির প্যাসিভ ভয়েস হচ্ছে হি হার্ট হিমসেলফ, এটি কিন্তু অ্যাক্টিভে রয়েছে। সো এটি প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এরপর রয়েছে দ্য রোজ স্মেলস সুইট, এর প্যাসিভ হচ্ছে দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। 7 নম্বর প্রশ্নে এসেছিল ট্রান্সলেট টু ইংলিশ, অর্থাৎ বাংলা দেওয়া ছিল, সেখান থেকে ইংলিশ করতে হবে। তো ঢাকা একটি জনবহুল শহর, এটির ট্রান্সলেট হচ্ছে ঢাকা ইজ এ পপুলার সিটি। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এর ট্রান্সলেট হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। 8 নম্বর প্রশ্নে যেটি রয়েছিল রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ প্লুরাল ফর্ম লিখতে হবে ওয়াইফ, ওয়াইফের প্লুরাল হচ্ছে ওয়াইফস। উড এর প্লুরাল পিট। ডেয়ার, ডেয়ারের প্লুরাল ডেয়ারি। গোস, গোসের প্লুরাল হচ্ছে গেস। এরপর 9 নম্বরে যে প্রশ্নটি হচ্ছিল সেটি হলো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আই স ড্যাশ অন আই, এখানে আর্টিকেল এ বসবে। এরপর হচ্ছে করিম প্লেস ড্যাশ গিটার, করিম প্লেস দ্য গিটার, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। যদিও ওইরকম ভাবে বিস্তারিত বলা যাচ্ছে না, তারপর একটু বলার চেষ্টা করি। এই যে প্রথমে এ নাম্বারে যেটি রয়েছে আই স ড্যাশ ওয়ান আইট ম্যান, আমরা কিন্তু জানি যে যে সব সব কোনো শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে, ভাওয়াল থাকা সত্ত্বেও যদি এর উচ্চারণ কর্মত হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল এ বসে। যেমন ওয়ান, ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, এদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল এ বসবে। এরপর করিম প্লেস দা গিটার, গিটারকে নির্দিষ্ট করা হয়েছে। করিম
গিটারকে নির্দিষ্ট করার কারণে কিন্তু দ্য গিটার। এরপর যেটি রয়েছে ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, অর্থাৎ কোনো দিক বা সূর্য বা চাঁদ এদের পূর্বে কিন্তু চিরন্তন সত্য হওয়ার ক্ষেত্রে কিন্তু সবসময় আর্টিকেল দি বসে, সো সেক্ষেত্রে দুই জায়গায় দি বসবে। এরপর 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হি বি হ্যাপি, এর নেগেটিভ করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে নেগেটিভ করতে হবে। অ্যান্সার হবে মে হি নট বি আনহ্যাপি। এরপর হচ্ছে দীপক প্লেস ফুটবল, এটিকে ইন্টারোগেটিভ করতে হবে, সো সেক্ষেত্রে অ্যান্সার হবে ডাস দীপক প্লে ফুটবল। এরপর গণিত অংশ রয়েছে, গণিত অংশটি আমরা একটু পড়ে নিই। যে 11 নম্বর প্রশ্নে ছিল, ঈদের গরুর হাটে একটি গরু যদি 8% ক্ষতিতে বিক্রয় করা হয়, গরুটি আরো 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। অর্থাৎ একটি গরু যদি 8% ক্ষতিতে বিক্রয় করো, সেক্ষেত্রে গরুর মূল্য যদি 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হয়, তাহলে আরো 8% লাভ হতো। গরুটি ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 100 গুণ 8%, অর্থাৎ 92 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 100 গুণ 8%, অর্থাৎ 108 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 108 বিয়োগ 92, তাহলে 16 টাকা। বিক্রয় মূল্য পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 16। অতএব 8,000 টাকা যদি ক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে 100 গুণ 8,000 ডিভাইডেড বাই 16, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা আসে। গরুটির ক্রয় মূল্য ছিল 50,000 টাকা। এরপর হচ্ছে 12 নম্বরে, 12 ডজন খাতার দাম 2,304 টাকা হলে 8টি খাতার দাম কত? তো সমাধান, 12 ডজন বা আমরা জানি যে 1 ডজন সমান সমান 12 পিস, তো 12 ডজন সমান সমান কিন্তু গুণ দিলে 144 হয়। তো সেক্ষেত্রে 144টি খাতার দামই কিন্তু 2304 টাকা। একটি খাতার দাম 2304 ভাগ হচ্ছে 144 টাকা, যদি ভাগ দেওয়া সেক্ষেত্রে কিন্তু একটি খাতার মূল্য আমরা পেয়ে যাব 16 টাকা। এরপর হচ্ছে 8টি খাতার দাম, তাহলে 16টা একটি খাতার দাম যদি 16 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের থেকে চাওয়া হয়েছে 8টি খাতার দাম কত? 16 গুণ 8 দিলে কিন্তু পেয়ে যাব, তো 128 টাকা। উত্তর হলো 128 টাকা। এরপর হচ্ছে একটি গাড়ির চাকা মিনিটে 90 ভার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করো। একবার ঘুরলে অতিক্রম করে কিন্তু 360 ডিগ্রি, আমরা জানি। 90 বার ঘুরলে অতিক্রম করবে, তাহলে কত? একবারে যেহেতু 360, তাহলে 90 বার ঘুরলে অবশ্যই 90 সাথে গুণ, 60 সেকেন্ডে ঘুরে 360 ডিগ্রি গুণ 90 ডিগ্রি, 1 সেকেন্ডে ঘুরে ইকুয়াল 360 ডিগ্রি গুণ 90 ডিগ্রি ডিভাইডেড বাই 60। ক্যালকুলেশন করার পর কিন্তু 540 ডিগ্রি বের হবে, উত্তর হবে 540 ডিগ্রি। এরপর 14 নাম্বার যে অঙ্কটি রয়েছে, 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করলে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ যদি 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ কত ঘন্টা কাজ করতে হবে সেটি আমাদের বের করতে হবে। 10 জন পুরুষ কাজটি করতে পারে 6 গুণ 14 ঘন্টায়, অতএব একজন পুরুষ কাজ করতে পারে 6 গুণ 14 গুণ 10 ঘন্টা, অতএব 12 জন পুরুষ কাজটি করতে পারবে, সেক্ষেত্রে 6 গুণ 14 গুণ 10 ডিভাইডেড বাই হচ্ছে 12, 70 ঘন্টা। তাহলে প্রতিদিন কাজ করতে হবে, তো প্রতিদিন কাজ করতে হবে। আমাদের উত্তর চাওয়া হয়েছিল যে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে, সেক্ষেত্রে 12 জন কিন্তু 70 ঘন্টায়, তো প্রতিদিন কাজ করার জন্য যে 10 ঘন্টা দিয়ে ভাগ দিলে কিন্তু 7 ঘন্টা পেয়ে যাচ্ছি আমরা, উত্তর হবে 7 ঘন্টা। এরপর হচ্ছে সাধারণ জ্ঞান, নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? উত্তর হবে অধ্যাপক আলী রিয়াজ। খ নম্বর প্রশ্নে রয়েছে, সার্কের বর্তমান সদস্য দেশ কতটি? 8টি। বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস
লাভ করে কত সালে, অর্থাৎ টেস্টে মর্যাদা পেয়েছিল কত সালে? 2000 সালে। কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা ভাষা? সিয়েরা লিওন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইকান। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? 2006 সালে। বাংলাদেশের সীমান্ত কোন দেশের সাথে রয়েছে? ভারত ও মিয়ানমার। 3 পাশে কিন্তু ভারত এবং এক পাশে রয়েছে মিয়ানমার। এরপর কম্পিউটার ও স্টোর সংক্রান্ত যে 30 মার্ক, সেটি হলো কম্পিউটার কিবোর্ডের নিম্নে ফাংশন শর্টকাট কি লিখুন। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস হচ্ছে কন্ট্রোল এইচ। পেস্টের ক্ষেত্রে কন্ট্রোল ভি। সিলেক্ট অল অবজেক্ট অন পেজ কন্ট্রোল এ। ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশের নাম কি? চীন। কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? কম্পিউটার ব্রেন বলা হয় কাকে? এটি কিন্তু এক প্রশ্ন, আর চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা এটি কিন্তু আরেকটি প্রশ্ন। তো কম্পিউটার ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে, আর চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান। র্যাম ও রম এর পার্থক্য দেখুন। র্যাম ও রম এর পার্থক্য হলো র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় আর রোমকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। র্যাম হলো প্রাইমারি স্টোরেজ আর রোম হলো সেকেন্ডারি স্টোরেজ। র্যামের তথ্য ডাটা সমষ্টি কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে, তবে রোমের ডাটা সমষ্টি কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে না। র্যাম সংরক্ষণকৃত ডাটা রিড রাইট উভয় করা যায়, তবে রোম ও সংরক্ষণকৃত ডাটা শুধু রিড করা যায়। র্যাম মেমোরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে, কিন্তু রোম মেমোরি ব্যবহৃত হয় পার্মানেন্ট স্টোরেজ হিসেবে। কিবোর্ডের নিম্নোক্ত শর্ট কমান্ডগুলোর কাজ লিখুন। অর্থাৎ এই যে যেমন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল জেড দিয়ে কোনো কিছু ফিরে ফিরে নিয়ে আসি, আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি, সেই শর্টকাট কিগুলোই জানতে চাওয়া হয়েছে। তো শর্ট কমান্ড যেগুলো রয়েছে সেগুলো হলো কন্ট্রোল ই অর্থাৎ সেন্টার টেক্সট, কন্ট্রোল পি প্রিন্ট অর ডকুমেন্ট, কন্ট্রোল এফ ফাইন্ড, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস। এরপর 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কি? মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলা হয়। নিচের শব্দগুলো পূর্ণাঙ্গ রূপ লেখো। আইসিটি, www, HTML, HTTP, WAN অর্থাৎ ওয়ান বলা হয়। তো আইসিটি পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বাংলায় যাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়ান এর অনুরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সেভের জন্য সংক্ষিপ্ত কি কোনটি? কন্ট্রোল এস। 24 নম্বর প্রশ্ন, একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইস একটি ওয়ান এর সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি? রাউটার। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? এমএস ডোস। গোডাউন কিপার মানে কি এবং তিনটি দায়িত্ব লিখুন। গোডাউন কিপার বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি গুদামে পণ্য বা মালামাল নিরাপত্তা সংরক্ষণ দায়িত্বে থাকেন। এই লিখিত যে এই প্রশ্নগুলোর টাইপ রয়েছে এটি কিন্তু আপনারা মানে সবার যে সেম হবে এরকম কিন্তু না। তো যাই হোক, 1 নম্বর মালামাল গ্রহণ ও গুদামে সঠিকভাবে রাখা। মালামাল গুদামে এসে গেলে তা গ্রহণ করে সঠিক স্থানে সংরক্ষণ করা। 2 মালামালের নিরাপত্তা নিশ্চিত করা। গোডাউনে মালামাল চুরি, ক্ষতি বা নষ্ট না হয় সে জন্য সতর্ক থাকা ও নিরাপত্তা ব্যবস্থা করা। 3 রেকর্ড রাখা ও জিনিসপত্রের হিসাব করা। গোদামে মালামাল হিসাব নিকাশ ঠিকঠাক রাখা এবং মালামালের আগমন ও প্রস্থান সংক্রান্ত নথি তৈরি করা। তো এই ছিল আজকের মূলত যে কি বলে
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার যে গোডাউন কিপারের নিয়োগকৃত প্রশ্ন, সেটির সলভ আমরা দেখলাম ইতিমধ্যে। তো এই সলভটা দেখলে অনেকেই কিন্তু ধারণা পেয়ে যাবে আসলে মূলত 16 থেকে 20 গ্রেড, যেমন ডিফেন্সের যে জবগুলি রয়েছে সেগুলোর কিন্তু এইরকম টাইপেরই কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সবাই। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।